শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতি সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। সাথে আছি হোসাইন শাহাদাত। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে কমপক্ষে 12,000 কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইএবি। সোমবার এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ী সংগঠনের নেতারা বলেন, সংবেদনশীল এমন স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে না পারার দায় বিমান বাংলাদেশ, কাস্টমস সহ দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো এড়াতে পারে না। এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দ্রুত বীমা দাবি নিষ্পত্তি সহ 6টি দাবি জানান ব্যবসায়ীরা। শনিবার দেশের প্রধানতম বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের 2 দিন পর সোমবার দুপুর 12টা থেকে বন্দরের 9 নম্বর প্রবেশ পথ দিয়ে আবারও শুরু হয়েছে পণ্য খালাসের কাজ। এদিন 3টি এয়ারের পণ্য হস্তান্তর করা হয়। বিমানবন্দরের দায়িত্বশীলরা জানান, সবকিছু ঠিক থাকলে এখন থেকে আপাতত পণ্য খালাস প্রক্রিয়া চলমান থাকবে। 9 নম্বর গেট দিয়ে ডেলিভারি হবে। কালকে রাতে 2টা গেছে, যে এখন একটা গেল, আরো 3-4টা পেপার রেডি হচ্ছে। এরপরে ওই যে ইম্পোর্ট টার্মিনাল যে বিল্ডিংটা আইসিটি, ওইটাতে আমরা পারমিশন পেতে পারি। ওইটা পারমিশন পেলে ওইটা দিয়ে শুরু হবে কাজ। এদিকে দুপুরে কার্গো কমপ্লেক্সে আগুনের ঘটনায় ক্ষতির চিত্র তুলে ধরতে রাজধানীর একটি হোটেলে যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইএবি। এই অগ্নিকাণ্ড কি কেবলই একটি দুর্ঘটনা, নাকি এর পেছনে কোনো পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে? মূল প্রবন্ধে সার্বিক ক্ষতির চিত্র তুলে ধরেন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইএবির সভাপতি। প্রশ্ন তোলেন কার্গো কমপ্লেক্সের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। প্রাথমিকভাবে আমাদের ধারণা সব মিলিয়ে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট মিলে প্রায় $1 বিলিয়ন বা 12,000 কোটি টাকার ক্ষতি ইতিমধ্যে আমরা মুখোমুখি হয়েছে বলে আমরা মনে করছি। এই অগ্নিকাণ্ডের দায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিএবি, কাস্টম হাউস এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কেউ এড়াতে পারে না। এই ঘটনায় লেদার গুডস খাতে 1 মিলিয়ন এবং ঔষধ শিল্পের 200 কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানান সংগঠন দুটির নেতারা। বলেন, বিদেশি ক্রেতারা রপ্তানি পণ্য নিয়ে শঙ্কিত। ঘটনার তদন্ত সুষ্ঠু হবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করে ব্যবসায়ীরা বলেন, প্রকৃত দোষীদের চিহ্নিত করতে হবে। গতকালকে সন্ধ্যার পর থেকে আজকে সকাল 11টা পর্যন্ত আমি 32টা কোম্পানির কাছ থেকে যে রিপোর্ট পেয়েছি, তাতে আমাদের প্রায় 200 কোটি টাকার মূল্যের র ম্যাটেরিয়াল এইখানে ভস্মীভূত হয়েছে। আজকে যে অগ্নিকাণ্ড ঘটলো, এর জন্য আপনারা দায়ীকে এবং কাকে আজকে সরকার কোমরে রশি বেঁধে নিয়ে যাবে? এরকম একটা জায়গাতে এরকম অগ্নিকাণ্ড ঘটতে পারে এবং এটাকে প্রতিহত করার মতো তাদের কোনো ব্যবস্থাপনা ছিল না। ক্ষতি এখানে আসলে 2 রকমের। একটা হলো যে আমার যে গুডসের ভ্যালু, সেটা তো আমার একটা অবশ্যই ক্ষতি, কিন্তু তার সাথে কনসিকুয়েন্সেস ভ্যালু কিন্তু অনেক হাই। আজকে এখানে যে এয়ারপোর্টে যে দুর্ঘটনাটা ঘটলো বা ঘটালো বা ঘটলো, হোয়াট এভার ইট ইজ, সেটার জন্য যারা স্টেক হোল্ডার তো এখানে যারা বসে আছেন এরাই, কিন্তু ওই কমিটির মধ্যে এখানকার একজন লোকও নাই। সংবাদ সম্মেলনের মাধ্যমে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পণ্যের দ্রুত বীমা দাবি পরিশোধ, কার্গো ভিলেজের আধুনিকায়ন ও সম্প্রসারণ, ঔষধ শিল্পের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত গুদাম, নির্দিষ্ট দূরত্বে রাসায়নিক গুদাম স্থাপনের দাবি জানায় এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সম্পূর্ণ অটোমেটেড ও আধুনিক প্রযুক্তি নির্ভর হিসাবে গড়ে তোলা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, কার্গো ভিলেজে যে অগ্নিকাণ্ড হয়েছে সেখানে ক্ষতির পরিমাণ 12,000 কোটি টাকা, সেটি বলছিলেন আসলে ব্যবসায়ীরা, এবং ক্ষতি পুষিয়ে নিতে তারা নানান ধরনের দাবি করছেন এবং সেই দাবিগুলো সরকার আসলে কতটা পূরণ করবে সেটি এখন দেখার বিষয়। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তবে আমাদের কাছে আরও একটি সংবাদ আছে। গতকাল বিবিএস এর একটি অনুষ্ঠান ছিল, সেখানে পরিকল্পনা উপদেষ্টা বলেছেন বিবিএস এখন স্বাধীন প্রতিষ্ঠান, সরকারের অনুমোদন ছাড়াই প্রকাশ করতে পারবে যে কোনো তথ্য। এটি পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি গতকাল এক অনুষ্ঠানে বলেছেন, কোনো গোপনীয়তা না রেখে সবার জন্য তথ্য উন্মুক্ত রাখতে সংস্থাটিকে তিনি তাগিদ দিয়েছেন। বিশ্ব পরিসংখ্যান দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তারা আরও বলেন, বিবিএস এর সক্ষমতা এবং দক্ষতা বাড়াতে জনবল বৃদ্ধি কোনো বিকল্প নেই। জনসংখ্যা থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য কিংবা কর্মসংস্থান, জাতীয় গুরুত্বপূর্ণ প্রায় সব তথ্য সরবরাহ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস।
তবে তাদের দেয়া তথ্য নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। বিশেষ করে বিগত আওয়ামী লীগের সময়ে তথ্য প্রকাশে প্রয়োজন হতো প্রধানমন্ত্রীর দপ্তরের অনুমোদন, তবে সেই পরিস্থিতি অনেকটাই বদলেছে। সংস্থাটির দাবি, এখন সরকারের অনুমোদন ছাড়াই যে কোনো তথ্য প্রকাশ করতে পারে বিবিএস। জাতীয় পরিসংখ্যান দিবসের অনুষ্ঠানে সংস্থাটির সংস্কারে গঠিত টাস্ক ফোর্স কমিটির প্রতিবেদন প্রকাশ করা হয়। To recommend reforms on BBS and implementing recommendations will make BBS more agile. বিবিএসকে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা দিয়ে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, নীতি নির্ধারণ ও উন্নয়ন পরিকল্পনায় সঠিক সিদ্ধান্ত নিতে সঠিক পরিসংখ্যানের বিকল্প নেই। তাই বিবিএসকে পরিসংখ্যান তৈরির প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা এবং স্বাধীনতার সাথে জবাবদিহিতাও থাকতে হবে। যারা বিশেষজ্ঞ তাদের মতামত নিয়ে পরিসংখ্যান তৈরি হচ্ছে কিনা কোয়ালিটি উন্নত মানের। তবে এর জন্য বিবিএস এর সক্ষমতা বৃদ্ধিতে জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। মানসম্পন্ন তথ্য উৎপাদন ও প্রকাশ করতে প্রতিষ্ঠানটির সংস্কারের পরামর্শ তাদের। A very strong recommendation that we have made is to establish a Apex Training Academy, well-resourced Apex Training Academy. পেশাদারিত্ব ও স্বচ্ছতা বজায় রাখতে সরকারের পক্ষ থেকে বিবিএসকে পূর্ণ সহায়তা প্রদান করা হচ্ছে বলেও জানান সংশ্লিষ্টরা। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। ধারণা করা হচ্ছে কুরিয়ার সেকশন থেকে বিমানবন্দরের আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক। সকালে বেবিচক সদর দপ্তরে ব্রিফিংয়ে একথা জানান তিনি। বলেন, তদন্ত কমিটির রিপোর্ট আসলে বোঝা যাবে অগ্নিকাণ্ডের মূল কারণ। ধারণা করা হচ্ছে যে আগুনের সূত্রপাত হয় ইম্পোর্ট কুরিয়ার সেকশন থেকে। এই যে বিমানের কার্যক্রম একটু বাধাগ্রস্ত হয়েছিল, যাত্রী আটকে পড়েছিলেন, এর জন্য যে এয়ারলাইন্স অপারেটররা এক্সট্রা ফ্লাইট দিয়েছেন মাননীয় উপদেষ্টা মহোদয় ডিক্লেয়ার করেছেন তাদের জন্য সমস্ত রকম যে আমরা কর অথবা যে ট্যাক্স ট্যারিফগুলো ছিল মাননীয় উপদেষ্টা মহোদয় সেটা বলেছেন আগামী 3 দিন মানে 21 তারিখ রাত 12টা পর্যন্ত যদি কোনো এয়ারলাইন্স অতিরিক্ত ফ্লাইট দেয় তাদের জন্য এগুলো মওকুফ করা হবে। দর্শক, এবার আলোচনায় যেতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। জনাব মাহফুজ কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। আপনার কাছ থেকে শুরুতেই জানতে চাইবো যে এই যে অগ্নিকাণ্ডের যে ঘটনা সেটি নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই, কারণ সেই ঘটনাটি আসলে ব্যবসায়ী সমাজকে বড়ভাবে নাড়া দিয়েছে, তাদেরকে নতুনভাবে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। আমদানি রপ্তানি ব্যাহত হচ্ছে। সবকিছু মিলিয়ে এই ঘটনাটি এখন ব্যবস্থাপনা করা এবং এই যে 12,000 কোটি টাকা ক্ষতির কথা বলা হচ্ছে, সেই ক্ষতি পুষিয়ে নিতে আসলে সরকারের দিক থেকে কি করণীয় আছে? ধন্যবাদ। আসলে ব্যবসায়ীর সমাজে শুধুমাত্র উদ্বিগ্ন নয়, পুরো জাতি কিন্তু এখন উদ্বিগ্ন। যে তার কারণ পরপর 3টি ঘটনা করলো। একটা প্রথমে মিরপুরে আমরা দেখলাম ওই এখানে কেমিক্যাল হ্যাজার্ড একটি, তো এখানে বড় রকমের একটা অগ্নিকাণ্ড। এরপরে আবার চট্টগ্রাম ইপিজেড, ওইটাতে তো এটা খুবই একটা সুরক্ষিত জায়গা, তো এখানে আসলে এই আগুন লাগার তো খুবই সম্ভাবনা কম থাকে। তারপরে যেহেতু এটা নন কমপ্লায়েন্ট ফ্যাক্টরি, তো এই কারণে হয়তো তাদের ফায়ার এক্সটিংগুইশার এবং অন্যান্য যে সরঞ্জাম সুযোগ সুবিধা সেটা হয়তো কম ছিল বলে ধারণা করে নেওয়া যায়। কিন্তু এই বিমানবন্দরের মতো এরকম একটা অতি সুরক্ষিত জায়গা যেখানে আসলে এই ধরনের অগ্নিকাণ্ডের সম্ভাবনা খুবই কম, তো সেখানে এইরকম যে ঘটনা ঘটলো, তারপরে যে প্রায় 26 ঘন্টা লাগলো পুরোপুরি নিভিয়ে ফেলতে এই আগুন, তো সেই বিষয়গুলো কিন্তু একটা উদ্বেগের জন্ম দিয়েছে যে আচ্ছা আমাদের যে এই পুরো দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমস্ত স্থাপনা বা বাণিজ্যিক যে কেন্দ্র, তো সেগুলোতে আসলে অবস্থাটা কেমন। তো এখানে 12,000 কোটি টাকার কথা যেটা বলা হচ্ছে সেটা মনে করি যেটা প্রাথমিক হিসাব, পূর্ণাঙ্গ হিসাব আসতে আর কিছুটা সময় লাগবে। তবে এখানে অনেকেরই করণীয় আছে। আমাদের পুরো যদি চেইনটা দেখি যে এখানে যে পণ্য যেটা আমদানি হচ্ছে বা রপ্তানি হচ্ছে, তো এখানে শুধুমাত্র কিন্তু বাংলাদেশি সংস্থাগুলোই নয়, বরং এখানে আন্তর্জাতিক সংস্থারাও আছে। যে এখানকার বিভিন্ন রকমের ইন্টারন্যাশনাল যে এয়ার কোম্পানিগুলো আছে, তারপরে যে পণ্যটা আসছে বাইরে থেকে তার সঙ্গে বিমা জড়িত। বিমা নিয়ে কিন্তু এখনো প্রশ্ন রয়েছে যে বাংলাদেশের যারা বিমা কোম্পানি তারা আসলে এই ঘটনা বা দুর্ঘটনার পরে তারা ঠিকমতো বিমা দাবি পরিশোধ করে না, তো সেগুলো একটা বিষয়। তো এখন যেহেতু ঘটনা ঘটে গেছে, এখন এই তদন্ত চলছে, কিন্তু এই তদন্ত শেষ না হলে তো আসলে এই যারা ক্ষয়ক্ষতির পুষিয়ে নেওয়ার সঙ্গে জড়িত যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু আসলে এই দাবি পরিশোধ করতে পারবে না। তো
তো এটা একটা জটিলতা আমি মনে করি যে খুব দ্রুত দাবি পরিশোধ করার জন্য আমি মনে করি এটা একটা উদাহরণ হিসেবে থাকা উচিত যে খুব দ্রুত তদন্ত শেষ হলো এবং এরপরে এই যারা ক্লায়েন্ট রয়েছেন তাদের ক্লেম গুলো ঠিকমতো পরিশোধ করা হলো, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে দ্বিতীয়বার যেন এই ঘটনাটা না ঘটে তার জন্য আসলে ব্যবস্থা গ্রহণ করা, সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই কারণে আসলে এই অগ্নি নিরাপত্তার জন্য সরঞ্জামাদি এবং পুরো ব্যবস্থা সেটা আসলে নিশ্চিত করতে হবে। একটা বিষয় খুবই আশ্চর্যজনক, সেটা হলো যে যখন ঘটনাটা ঘটলো এরপরে কিন্তু এই দুটো যে ফায়ার ইউনিট তারা ভিতরে যেতে পারেনি, তারা আসলে এই যে মালের যে স্তূপ ছিল সেগুলো সরিয়ে সেখানে গিয়ে যেখানে আসলে মূল দুর্ঘটনার সূত্রপাত, তো সেখানে গিয়ে যে খুব দ্রুত তারা অ্যাকশন নেবে এবং এই আগুনটা নেভাবে সেটা আসলে করা যাচ্ছিল না, এর মধ্যে আবার বাতাস ছিল। তো এই যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমাদের একটা চিন্তার জন্ম দেয় যে এই যে কোনো সময় আবার একটা ঘটনা ঘটলে তখন কিন্তু আসলে কিছু করা যাবে না বা করার আসলে সুযোগ কম। তো এটা একটা আর একটা বিষয়। আর তৃতীয় বিষয়টা হচ্ছে যে আমাদের যারা ব্যবসায়ী তারা তো আসলে এক এক শ্রেণীর ব্যবসায়ী নয়, এখানে আমদানিকারক রয়েছেন, রপ্তানিকারকও আছেন। তার কারণ তারা কিন্তু ইন্টারমিডিয়েট গুড ইম্পোর্ট করছিলেন, র মেটেরিয়াল ইম্পোর্ট করছিলেন, কেমিক্যাল, ফার্মাসিউটিক্যাল, তারপরে বৈজ্ঞানিক যন্ত্রপাতি রয়েছে, পার্সোনাল কনজামশনের জন্য যে সমস্ত আইটেম সেগুলো আছে। তো এইগুলা কিন্তু একটা বড় রকমের চাপের মধ্যে পড়েছে এখন। একদিকে হলো যে পণ্য খালাস করার জন্য ইতিমধ্যে অনেক ব্যবসায়ী কিন্তু মাসুলও দিয়েছিলেন, শুল্ক পরিশোধ করেছেন লক্ষ লক্ষ টাকা, কিন্তু তার পণ্যটা হাতে বুঝে পাননি। তার মানে কি যে এখানে ক্লিয়ারেন্সের ক্ষেত্রে কিন্তু বড় রকমের জটিলতা রয়েছে এবং এটার কারণে যে শুল্ক পরিশোধ করার পরে পণ্যটা সময় মতো হাতে বুঝে না পাওয়ার কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো সব মিলে আমি মনে করি যে এখন সরকারের দায়িত্ব সবচেয়ে বেশি এবং আসলে এই দ্রুত এই সমস্যাটা সমাধান করা উচিত, মানে যে ক্ষতি হয়ে গেছে সেটা ক্ষতিপূরণের জন্য প্রয়োজনে এই কমিটির বাইরে, তদন্ত কমিটির বাইরেও একটা টাস্ক ফোর্স করা উচিত যে আসলে কিভাবে এই যে ক্ষতিপূরণটা সেটা দ্রুত আসলে দেওয়া যায় যাদের ক্ষতি হয়েছে তাদের। আপনি বলছিলেন যে আসলে তদন্ত কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত কত ক্ষতি হয়েছে সেটি এবং কাদের কেমন ক্ষতি হয়েছে সেখানে বীমা দাবি কেমন রয়েছে, বীমা কোম্পানিগুলো আসলে সে পরিশোধ করতে পারবে কিনা। কিন্তু আমি যদি একটি সংবাদের দৃষ্টি আকর্ষণ করি, সেখানে বলা হচ্ছে ঢাকা বিমানবন্দরের আগুনে পোড়া কার্গো ভিলেজের বীমা ছিল মাত্র 20 লাখ টাকার। এই যে আগুনে ধ্বংস হয়ে যাওয়া আমদানি ও রপ্তানি পণ্যের বিষয়ে কর্মকর্তারা বলছেন যে আমদানিকারকরা সাধারণত খরচ কমানোর জন্য যে দেশ থেকে পণ্য আমদানি করেন সে দেশেই পণ্যের বীমা করেন, আর রপ্তানি হওয়া পণ্যের ক্ষেত্রে বাংলাদেশে বীমা করা বাধ্যতামূলক নয়। এই কারণে নিয়ন্ত্রক সংস্থা যে বীমা নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ তারা বীমা কোম্পানিগুলোকে চিঠি দিয়ে ক্ষতির বিপরীতে কোনো পলিসি ইস্যু করা হয়েছিল কিনা এবং মোট দাবির পরিমাণ কত তা জানতে চাইবে। কিন্তু বিষয় হচ্ছে যে এই যে মাত্র 20 লাখ টাকা, এত টাকা 12,000 কোটি টাকা যেখানে ক্ষতি হয়েছে সেখানে মাত্র 20 লাখ টাকা তো কিছুই না। এই যে বীমা না করার যে করার যে বাধ্যবাধকতা নেই আমাদের, বিশেষ করে রপ্তানি পণ্যের ক্ষেত্রে এবং আমদানির ক্ষেত্রে তো আসলে সেটি ওই দেশেই করেন, সেক্ষেত্রে তো আসলে সুযোগও নাই খুব একটা যে বীমা কোম্পানির কাছ থেকে এই ক্ষতিপূরণটা পাবেন। না, এখানে সুযোগ আছে আমাদের, তার কারণ আমাদের এখানে তদন্ত প্রতিবেদনটা হলে ইন্টারন্যাশনাল যে সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানি আছে তাদের কাছে ক্লেম করাটা সহজ হবে। তো এটা খুবই ক্লিয়ার, তার কারণ এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে ইন্স্যুরেন্স প্রায় সব পণ্যের ক্ষেত্রে থাকে। কিছু পার্সোনাল কনজামশনের যে পণ্যগুলো আছে তো সেগুলোর ক্ষেত্রে আমি নিশ্চিত নই যে বীমাটা সেভাবে করা হয়েছে কিনা, তবে উচ্চ মূল্যের পণ্য যদি হয়ে থাকে তাহলে তার বিপরীতে বীমা করা থাকে এবং এটা যে দেশ থেকে আনা হয় তো সেখানকার যে কোম্পানিগুলো আছে তাদের সঙ্গে কিন্তু এটা একটা কমপ্লায়েন্স আর কি, যেটা করা হয়ে থাকে। এখন বাংলাদেশে যেটা হয়েছে যে বাংলাদেশের যে কোম্পানিগুলোরও বিভিন্ন রকমের ব্যাড প্র্যাকটিস এগুলোর কারণে কিন্তু অনেক সময় যারা রপ্তানিকারক রয়েছেন তারা দেশে বীমা করেন না, তার কারণ বিভিন্ন সময় দেখা যায় যে এই দাবিগুলো পরিশোধ করা হয় না দুর্ঘটনার পরেও। তো ওগুলা ভিন্ন প্রশ্ন বা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু বাংলাদেশের তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার আগ পর্যন্ত এটা তো একটা পুলিশের কেসও বটে। তো সেক্ষেত্রে যে ওই প্রতিবেদনটা এলে তখন বোঝা যাবে যে কতটুকু হয়েছিল এবং তার ওই প্রতিবেদনের ভিত্তিতে আসলে ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোর কাছে ক্লেম করতে হবে। তো এইটা একটা বিষয়। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে এটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে আমাদের বীমা কোম্পানিগুলোর অবস্থানটা কি, যে বাংলাদেশের যে কোনো ধরনের দুর্ঘটনার ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে বীমা কোম্পানিগুলোর সেই সক্ষমতাটা নেই বা তাদের আসলে এই আগ্রহ নেই এবং পুরো বীমা প্রশাসনও কিন্তু একটা বড় রকমের প্রশ্নের মুখে। তো এই বিষয়টা আসলে এখনই সমাধান করার বন্ধত্ব কিছু দৃশ্যমান অগ্রগতি সম্পন্ন করার কিন্তু খুব একটা সময় এসছে এই মুহূর্তে। জি অবশ্যই। এবং একই সঙ্গে আরেকটা বিষয় আছে, সেটা হলো যে এখানে এই বড় আকারে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সেই ক্ষেত্রে যদি বীমা করা হয়ে থাকে বা যদি মানে সে দামে পরিশোধ করা হয় তাহলে সেক্ষেত্রে কয়েকটা কোম্পানিও পড়ে যেতে পারে।
সুতরাং সবচেয়ে ভালো উপায় হলো যে এখানে প্রিভেন্টিভ মেজার, বা যাতে কোনো এই ধরনের অগ্নি দুর্ঘটনা না ঘটে। তো সেই জায়গাতে আমি মনে করি যে প্রত্যেকটা জায়গা যেখানে পণ্য আমদানি রপ্তানি হচ্ছে, যেখানে খালাস হচ্ছে, প্রত্যেকটা জায়গায় এই অগ্নি নিরাপত্তা নিশ্চিত করাটাই এখন সবচেয়ে জরুরি বিষয়। এর কোনো আসলে বিকল্প নাই যে আগুন যাতে না লাগে বা আগুন লাগলে সাথে সাথে যাতে সেটি নির্বাপন করা যায়, সেই ব্যবস্থাটা রাখাটা খুব জরুরি। আমরা একটু বড় আকারে আলোচনাটা নিতে চাই যে এইভাবে যে সামনে আসলে নির্বাচনকে ঘিরে নানান ধরনের অনিশ্চয়তা আমরা দেখতে পাচ্ছি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের যে বিষয়টি ছিল সেখানে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। এই সুযোগে আসলে বাংলাদেশের যে ব্যবসার পরিবেশ সবকিছু মানে এই ব্যবসার পরিবেশটাকে নষ্ট করার কি এক ধরনের, অনেকে বলছেন যে এক ধরনের ষড়যন্ত্র চলছে, সেই জায়গাটাতে আগামী দিনে নিশ্চয়ই নির্বাচনের আগ পর্যন্ত বা এর পরেও পর্যন্ত, আমরা জানি না এখনো নির্বাচন সঠিক সময় হচ্ছে কিনা, সামনে তো একটি অনিশ্চিত সময় ব্যবসায়ীদের জন্য, এই জায়গাটা আসলে কতটা আমাদের অর্থনীতিকে ক্ষতির মুখে ফেলতে পারে? কারণ আমরা গত 1.5 বছরে অর্থনীতি যেভাবে করে ঘুরে দাঁড়িয়েছে এখন পর্যন্ত এই অবস্থায় এসেছে, আশা করা হচ্ছিল যে সামনে আমরা হয়তো ভালো সময় পার করব, কিন্তু সেখানে একটি বড় আশঙ্কা তৈরি হচ্ছে কিনা? হ্যাঁ, আপনি খুবই একটা ভালো প্রশ্ন করেছেন এবং এই প্রশ্নগুলো কিন্তু জনমনে ঘুরপাক খাচ্ছে। অনেকে কিন্তু দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন, যে একদিকে অনিশ্চয়তা মানে রাজনৈতিক ক্ষেত্রে এবং অন্যদিকে হয়তো ষড়যন্ত্র থাকলেও থাকতে পারে। কিন্তু একটা বিষয় খুবই পরিষ্কার, আপনি একটু খেয়াল করলে দেখবেন যে যে সমস্ত ব্যবসায়ীরা আসলে বিভিন্ন রকমের ইন্টারমিডিয়েট গুড এগুলো ইম্পোর্ট করেছেন, সেগুলোর একটা বড় উৎস কিন্তু আমাদের প্রতিবেশী দেশ, এবং তাদেরও একটা ব্যবসায়িক স্বার্থ রয়েছে এবং তারা যে পণ্যটা দিচ্ছেন দিয়ে ওই পণ্যগুলো আবার এখানে দেশের ভিতরে প্রসেস হয়ে আবার সেখানেই যাবে, এরকম বেশ কিছু পণ্য আছে। বা এই যে যারা বায়ার, তাদের নির্ধারিত যে উৎস, সেই উৎসগুলোর থেকেও কিন্তু এই পণ্যগুলো এসছে। তার মানে হলো যে এই ব্যবসায়ের জায়গাগুলো ক্ষতিগ্রস্ত করা, এরকম হয়তো কোনো দূরভিসন্ধি কোনো কোনো মহলে থাকতে পারে। কিন্তু এটাও সত্য যে এই যে আমাদের যে এই স্পেস গুলো, মানে বিশেষ করে যে কার্গো ভিলেজের যে জায়গাটা, যেখানে যে অগ্নিকাণ্ড যদি হয় তাহলে দ্রুত নির্বাপনের কিন্তু সেটা কোনো ব্যবস্থাই ছিল না আমাদের। তার মানে হলো যে ফলটা কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচারের ডিজাইনের সাইডে, যে ওইখানে একটা যদি আগুন লাগে তাহলে 5-10 মিনিটের ভিতরে বা আধা ঘন্টার ভিতরে সেটা উৎস মুখেই নির্বাপন করা সম্ভব, যদি ওইখানে এই ফায়ার সার্ভিসের ইউনিট সেটা যেতে পারে, কিন্তু যেতেই তো পারেনি। তার মানে কি যে আমরা যে অবকাঠামোটা তৈরি করেছি সেটা একেবারেই অনিরাপদ, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে কি যে এই যে আগুন লাগলে সাথে সাথে তো আমাদের কিছু অটোমেটেড সিস্টেম থাকতে হবে, যে এখানে সঙ্গে সঙ্গেই একটা লিমিটেড স্কেলে সেটা আসলে নির্বাপন করবে। তো এই ফায়ার ব্রিগেডের যে সার্ভিসের ইউনিট যাওয়ার আগে, তো সেই ব্যবস্থাগুলো কোথায়, সেখানকার মনিটরিং গুলো কিরকম, যে ঠিক মতো রেগুলারলি মনিটর করা হয় কিনা, দূর থেকে আমাদের মনিটরিং এর সিস্টেম আছে কিনা, তো সেগুলো তো মানে আধুনিক যন্ত্রপাতি স্থাপন, তো সেটাও তো কিন্তু হয়নি। অথচ আমাদের কিন্তু ইমিগ্রেশন সিস্টেম, ওইখানে যে চেকিং সিকিউরিটি, ওগুলো কিন্তু খুবই ভালো। তো এখন এই অবস্থায় কিন্তু আমাদের এই পুরো যে ঘটনা সেটা আঙ্গুল দিয়ে দেখাচ্ছে চোখে যে আসলে আমাদের যে এই অগ্নি নিরাপত্তা ব্যবস্থা সেটা অত্যন্ত দুর্বল। অবশ্যই সেখানে দুর্বলতা আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেসব প্রতিষ্ঠানে যারা দায়িত্বে আছেন তাদেরও আসলে গাফিলতি আছে কিনা সেই বিষয়গুলো আমরা খতিয়ে দেখব। আমরা একটু আজকে এখন দেখতে চাই যে আজকের যে দৈনিক পত্রিকা, প্রধান পত্রিকাগুলো তারা আসলে ব্যবসা বাণিজ্য নিয়ে কি সংবাদ করেছে, কয়েকটি শিরোনাম আমরা একটু দেখে আসতে চাই। শুরুতে আমরা যদি দেখি টিবিএস দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বলেছে ঢাকা বিমানবন্দরে আগুনে পোড়া কার্গো ভিলেজের বীমা ছিল মাত্র 20 লাখ টাকা, যেটি নিয়ে আমরা আলোচনা করেছি। পরের সংবাদটি কালের কণ্ঠ পত্রিকার সংবাদ, আবারও ই কমার্স প্রতারণা, বলছে যে এবার ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে বিভিন্ন ব্যাংক ও পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা গ্রাহকের টাকা তুলে নেওয়ার পায়তারা করছে প্রতারণার দায়ে অভিযুক্ত ই কমার্স কোম্পানিগুলো। এরই মধ্যে 20টি অ্যাকাউন্ট ভুয়া প্রমাণিত হওয়ায় সেগুলো পেমেন্ট গেটওয়ে রিফান্ড তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এখন অ্যাকাউন্টগুলো দেশের সবচেয়ে বড় ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি থেকে সরবরাহ করা হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি মোকাবেলায় রিফান্ডের জন্য সরবরাহকৃত অ্যাকাউন্টগুলো যাচাই বাছাইয়ের জন্য বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। পরের সংবাদটি বাংলাদেশ প্রতিদিন, তারা বলছে আদানির বিদ্যুৎ কেন্দ্র এখন গলার কাটা। আমরা জানি আদানির বিদ্যুৎ কেন্দ্র নিয়ে নানান ধরনের প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো এখনো পরিষ্কার না। সেখানে বলা হচ্ছে ভারতের ঝাড়খণ্ডে যে বিদ্যুৎ কেন্দ্র সেটি এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। কারণ কি, 2 বছরে পাওনা এবং কয়লার দাম নিয়ে বিরোধ
যেটি সৃষ্টি হয়েছিল সেটি এখনও আদালতে যেতে পারে এমনটা বলা হচ্ছে প্রতিবেদনে। বলছে যে বাংলাদেশও আন্তর্জাতিক সালিসি আদালতে যাওয়ার চিন্তাভাবনা করছে, তবে পিডিবি আদানির কাছে 1 মাস সময় চেয়েছে। এরই মধ্যে আইনি পরামর্শক নিয়োগ দিয়েছে আদানি। নতুন করে এবার আদানি বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ ভারত সরকার দেশটির জাতীয় গ্রিডে সংযুক্ত করার অনুমোদন দিয়েছে। অথচ এই বিদ্যুৎ কেন্দ্রটি থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির জন্য 25 বছরের চুক্তি করা হয়েছে। এটি একটি মারাত্মক বিষয়। এর মধ্যে 27শে সেপ্টেম্বর তারা পাওনা মেটাতে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছে। সব মিলে ভারতের 1600 মেগাওয়াটের এই কেন্দ্রটি বাংলাদেশের বিদ্যুৎ খাতে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। পরের সংবাদটি বণিক বার্তার। তারা বলছে যে মার্চে শেষ হচ্ছে ত্রিপুরার বিদ্যুৎ ক্রয় চুক্তি, নবায়নের তোড়জোড় NVVN এর। ত্রিপুরার যেই ভারতের আরও একটি বিদ্যুৎ কেন্দ্র যেখান থেকে বাংলাদেশ বিদ্যুৎ আমদানি করে, 100 মেগাওয়াটের বিদ্যুৎ চুক্তি মেয়াদ শেষ হচ্ছে আগামী মার্চে। তারা আসলে আবারও এটি নবায়ন করতে চায়, এটি নিয়ে সংবাদ করেছে। পরের সংবাদটি সমকালের সংবাদে বলা হচ্ছে যে বিমা সুরক্ষা পেতে বড় আমানত ভাগ করে রাখা হচ্ছে। একীভূত হতে যাওয়া একটি ব্যাংকের একটি ছদ্মনামে 6 লাখ টাকার আমানত রয়েছে। নানা উপায়ে চেষ্টা করা হচ্ছে, সেটি তুলতে পারছেন না। এই যে আমাদের যে 5টি ব্যাংক একীভূত হতে যাওয়া যে 5টি ব্যাংক, সেই 5টি ব্যাংকের আমানতের বীমা সুরক্ষা নিয়ে সংবাদটি করা হয়েছে। সেখানে নানান ধরনের জটিলতা আমরা দেখতে পাচ্ছি। স্বাগত আরেকবার বিজনেস আওয়ারে। আমাদের সাথে আছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। মাহফুজ কবির, আমরা আবারও স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা খুব ছোট করে আলোচনা শেষ করতে চাই। দুটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। একটি হচ্ছে যে আমাদের সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী একটু আগে বলছিলেন যে বাংলাদেশে আসলে পুঁজিবাজারটা সেভাবে গড়ে ওঠেনি, কারণ হচ্ছে বাংলাদেশে ব্যাংকিং খাতের উপর অনেক বেশি নির্ভরতা ব্যবসায়ীদের। সেই জায়গাটা থেকে বের হয়ে আসার আসলে কোনো উপায় আছে কিনা? এই প্রশ্নটা কিন্তু বেশ দীর্ঘদিন ধরে ঘুরপাক খাচ্ছে। মানে ব্যাংকগুলোর তো একটা ক্যাপাসিটির লিমিটেশন আছে, মানে তারা কিন্তু দীর্ঘমেয়াদী পুঁজির যোগান দেওয়ার জন্য কোনো প্রতিষ্ঠান নয়। সারা পৃথিবীতে কোথাও হয় না এটি, শুধুমাত্র বাংলাদেশেই বৈপরীত্যটা দেখা যায়। পুঁজির মূল যোগানটা আসতে হবে পুঁজিবাজার থেকে, এবং এর আসলে কোনো বিকল্প নেই। কিন্তু বাংলাদেশের পুঁজিবাজার এতই দুর্বল এবং নানান রকমের যে অভিযোগ কিন্তু এই পুঁজিবাজারের বিরুদ্ধে শোনা যায়। সেখানে যে কেলেঙ্কারিগুলো হয় তার কোনো বিচার হয় না, অর্থ এখান থেকে চলে যায়। তো এই পুঁজিবাজারটা শক্ত ভিত্তির উপরে যদি দাঁড় করানো যায়, আমি মনে করি তার জন্য আসলে রাজনৈতিক প্রতিশ্রুতি দরকার। এবং একই সঙ্গে এই নির্বাচনের পরে আমাদের একটা বড় প্রত্যাশা থাকবে যে দল ক্ষমতায় আসবেন, তারা যেন পুঁজিবাজারের উপরে একটা বিশেষ নজর দেন। তো এইভাবে আসলে আমাদের চিন্তা করতে হবে। এবং ব্যাংকগুলোর উপরে নির্ভরতা হচ্ছে কিন্তু মূলত এই পুঁজিবাজার থেকে অর্থ আসছে না এই জন্য। তো এই কারণে ব্যাংকের উপর দেখবেন যে আসলে এই যে বড় রকমের যে এটা এই খেলাপি ঋণের পাহাড় জমেছে এবং সেটা দিন দিন বাড়ছে, সেটার একটা বড় কারণ হলো যে আমাদের কোনো বিকল্প উৎস নেই সেরকম পুঁজি আসার জন্য। তো দেশের শিল্পায়নের জন্য আসলে বা লম্বা সময়ের জন্য দীর্ঘমেয়াদে আসলে পুঁজির জন্য পুঁজি বাজারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস। আর ব্যাংক দেবে হচ্ছে স্বল্প থেকে মধ্যমেয়াদী ঋণ। তো এইটা এখন দেখা যাচ্ছে যে ব্যাংকগুলো আসলে শিল্প খাতে ঋণ দিচ্ছে, দীর্ঘমেয়াদী ঋণ দিচ্ছে, এবং এই কারণে ব্যাংকের অনেক সমস্যা তৈরি হচ্ছে। তো এই অবস্থাটার অবসান প্রয়োজন, এবং সেই জন্য আমি মনে করি যে তিনি যে বক্তব্যটা দিয়েছেন এবং তার যে চিন্তা ভাবনা, সেগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং আসলে আমাদের সেভাবে দীর্ঘমেয়াদী চিন্তা করা উচিত। অবশ্যই একটি বিষয় একটু আমরা আলোচনা করতে চাই। আমরা একটু বাংলাদেশ প্রতিদিন একটি খবর পড়ছিলাম যে আদানির বিদ্যুৎ কেন্দ্র এখন গলার কাটা। যে আদানি কিন্তু এখন তাদের বিদ্যুৎ ভারত সরকার কিন্তু দেশটির জাতীয় গ্রিডে সংযুক্ত করার অনুমোদন দিয়েছে। যে বিদ্যুৎটি আসলে বাংলাদেশের জন্য যে বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে, সেই বিদ্যুৎ এখন তারা তাদের জাতীয় গ্রিডে যুক্ত করছে, যদিও 25 বছর মেয়াদী বাংলাদেশের সাথে চুক্তি ছিল। এখানে আসলে সমস্যাটা অনেক বড় আকার ধারণ করেছে এবং এক আদালত পর্যন্ত যাওয়ার একটি চিন্তা ভাবনা হয়েছে। এটি সমাধান কি আসলে বাংলাদেশের, মানে এটি তো একটি আসলে মানে এই বিনিয়োগটা কি আসলে ঠিক ছিল কিনা বাংলাদেশের জন্য? হ্যাঁ, বাংলাদেশের জন্য এই বিনিয়োগে আমি তেমন কোনো সমস্যা দেখি না। তার কারণ যেহেতু আসলে ওইখানে তারা এটাকে এস্টাবলিশ করবে, এরপরে বিদ্যুৎ আসবে বাংলাদেশে, মানে বিষয়টা একদম পরিষ্কার। কিন্তু এখন যদি সেখানে ন্যাশনাল গ্রিডে সংযুক্ত করা হয়, তাহলে তো এটা আসলে চুক্তি লঙ্ঘন। আমি মনে করি যে চুক্তি লঙ্ঘনটা হচ্ছে কিন্তু বাংলাদেশের দিক থেকে না, বরং ভারতের দিক থেকে। তো এই জায়গাতে বাংলাদেশ আসলে চাইলে কিন্তু আদালতে যেতে পারে, এবং বিশেষ করে সার্ক রয়েছে বা অন্যান্য আন্তর্জাতিক যে সংস্থা রয়েছে তাদের কাছেও বাংলাদেশ বলতে পারে যে, তার কারণ এটা একটা আন্তর্জাতিক বিষয়। তো এইখানে আমি মনে করি যে আদালতের বাইরের থেকে যদি আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টা সুরাহা করা যায়, সেটা সবচেয়ে ভালো। কিন্তু
যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে তো আদালতে আমাদের যেতে হবে। এখন এটা একটা খুব পরিষ্কার বিষয় এবং এটা আমাদের জন্য একটা বড় শিক্ষা যে আমরা যে সমস্ত চুক্তিগুলো করছি সেগুলো যদি এক পক্ষ লঙ্ঘন করে, মানে বাংলাদেশ নয় বরং যদি যাদের সঙ্গে চুক্তি করা হচ্ছে তারা যদি লঙ্ঘন করে তাহলে সেই ক্ষেত্রে বিচারের ব্যবস্থাটা কি? আরবিট্রেশন সিস্টেম আছে, কিন্তু সেটাকে আমাদের মনে হয় কি যে যদি কেউ আসলে লঙ্ঘন করে তাহলে তাৎক্ষণিকভাবে এটার জন্য আদালতে শরণাপন্ন হওয়ার কোনো বিকল্প নেই। আর একই সঙ্গে এটাও সত্য যে এখানে যে এই পার ইউনিট ইলেকট্রিসিটি সেটা প্রাইস সেগুলো নিয়ে বিতর্ক হয়েছে, পরে একটা সমাধানের দিকে আমরা গেছি, কিন্তু এখানে আরো বিভিন্ন রকমের যে সমস্যা সেগুলো এখন তৈরি হচ্ছে। তো সেগুলো তো আসলে কম্প্রিহেনসিভ ওয়েতে সমাধান করতে হবে এবং সেটার জন্য যদি আমরা আদালতে শরণাপন্ন হয়ে যদি সমাধান পাই সেটা আমি মনে করি যে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে আমাদের জন্য। তার কারণ আরো অনেক চুক্তি রয়েছে, ভারতের সঙ্গে আসলে অনেকগুলো চুক্তি আছে এবং অনেকগুলো চুক্তি বাতিলও করা হচ্ছে, তো আর অন্য দেশের সঙ্গে তো আমাদের আছে। তো সুতরাং এই জায়গাতে অবশ্যই আমাদের একটা স্পষ্ট বার্তা থাকতে হবে। জি অবশ্যই। জনাব মাহফুজ কবির, আপনাকে অনেক ধন্যবাদ, কারণ অনেকগুলো বিষয় নিয়ে আজকে আপনার সাথে আলোচনা হয়েছে এবং আপনি খুব সুন্দরভাবে বিষয়গুলো বিশ্লেষণ করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আবারও কথা হবে নিশ্চয়ই আপনার সাথে, ভালো থাকবেন। ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম নানান বিষয় নিয়ে, এর মধ্যে যে ব্যবসার পরিবেশ সেটি আমাদের মূল আলোচনার বিষয় ছিল। এছাড়া অন্যান্য বিষয়ে আমরা আসলে আজকে আলোচনা করার চেষ্টা করেছি। এবারে শেয়ারবাজারের খবর জানাতে চাই আপনাদেরকে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে প্রতিদিনের মতো লেনদেনের আপডেট জানাবো। গতকালকের মতোই আসলে লেনদেনে আমরা দেখতে পাচ্ছি ইতিবাচক ধারা আছে সূচকগুলোতে, কিন্তু লেনদেনের যে পরিমাণ সেটি কিন্তু কমেছে। মানে গতকালও বেশ কম ছিল, আজও খুব বেশি লেনদেন হয়েছে বলা যাচ্ছে না। 345 কোটি টাকা এখন পর্যন্ত লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 160টি কোম্পানির দাম বেড়েছে, 150টির কমেছে, অপরিবর্তিত আছে 83টির। আর সূচকের অবস্থা যদি দেখি 13 পয়েন্টের মতো বেড়েছে। ডিএসসিএক্স ইন্ডেক্স অবস্থান করছে 5124 পয়েন্টে। ডিএসসি সরিয়া ইন্ডেক্স বেড়েছে প্রায় 5 পয়েন্টের মতো, 1085তে অবস্থান। ডিএস30 অবস্থান 1981, বেড়েছে 16 পয়েন্ট, 15.93 পয়েন্ট। জানাবো মুদ্রা, স্বর্ণ এবং রূপার বাজারের আপডেট। শুরুতেই স্বর্ণ এবং রূপার বাজারের দাম দেখব, কারণ স্বর্ণের দাম আসলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রতিদিনই। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে 22 ক্যারেট সোনা 2,17,000 টাকারও বেশি দাম উঠেছে, যেটি আসলে আপনি যদি এখন বাজার থেকে কিনতে যান আপনাকে 5% ভ্যাট সহ সেটি নিশ্চয়ই 2,30,000-এর কাছাকাছি গুনতে হবে। 21 ক্যারেটের দাম পড়ছে 2,07,502 টাকা। 18 ক্যারেট যদি কিনতে চান সেক্ষেত্রেও প্রায় 2 লাখের কাছাকাছি কিন্তু আপনাকে খরচ করতে হবে। সনাতন যে সোনা সেটিও বিক্রি হচ্ছে 1.5 লাখ টাকা প্রায়। যদি রূপার দাম দেখি, 22 ক্যারেট রূপা এই মুহূর্তে 6,205 টাকায় উঠেছে, কারণ স্বর্ণের দামের সাথে পাল্লা দিয়ে কিন্তু রূপার দামও বাড়ছে। 21 ক্যারেটের দাম 5,914, 18 ক্যারেট 5,073 এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 3,802 টাকায়। দর্শক, মুদ্রার দাম দেখবো এবার, দরদাম। মার্কিন ডলার কেনা হচ্ছে 122 টাকায়, বিক্রি 123 ইউরো, 138 টাকা কিনে 143 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ডের কেনা দর 157, বিক্রয় 165। চীনা ইউয়ান 16 টাকায় কিনে 18 টাকায় বিক্রি করা হচ্ছে। সৌদি রিয়াল 32 টাকায় কেনা হচ্ছে, বিক্রি হচ্ছে 33 টাকায়। ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সা কিনে 1 টাকা 45 পয়সায় বিক্রি করা হচ্ছে। দর্শক, এর সাথে সময় হয়েছে আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে আরও একটি বিরতির। ফিরছি একটু পর, সাথে থাকুন। স্বাগত আরেকবার বিজনেস আওয়ারে। এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। নওগাঁয় শীতকালীন সবজি আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বৃষ্টিতে কিছুটা ক্ষতি হলেও বাজারে দাম ভালো পাওয়ার আশা কৃষকদের। তারা বলছেন সার, বীজ সহ সব ধরনের সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। বাবুল আক্তার রানার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
নওগাঁ সদর উপজেলার বর্ষাইল, কীর্তিপুর, বক্তারপুর, তিলকপুর এলাকার মাঠে মাঠে সবজি ক্ষেতের সবুজ সমারোহ। চাষাবাদ হয়েছে শিম, ফুলকপি, বাঁধাকপি, করলা, বেগুন, মূলা, লাউ, পটল, বরবটি, গাজর, পালং শাক সহ আগাম বিভিন্ন জাতের শীতকালীন সবজি। সবজির ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষক। কৃষকের অভিযোগ, গত কয়েকদিনের বৃষ্টিতে পচে যাচ্ছে সবজির চারা, ছড়িয়ে পড়ছে পোকামাকড়ের আক্রমণ। বেগুন, মূলা, লাল শাক, কপি, যত রকম প্রকারের তরকারি সবজি আছে সমস্ত কিছু সবজি আমরা করি। আমরা বর্ষা বেশি জন্য কপি হয় না, নষ্ট হয়ে যাচ্ছে, ফুল নষ্ট হয়ে যাচ্ছে, করতে পারতেছে না। 90% মানুষই কৃষি কাজ করে, কৃষি কাজের সাথে জড়িত, এই জন্যই এই ফসলটা আমাদের করতেই হয়। পচে যাওয়ার কারণে, নষ্ট হয়ে যাওয়ার কারণে, প্রচুর ওষুধপত্র দেওয়ার কারণে মনে করেন যে তারপরেও এগুলো আটকে নেই। আগাম ফুলকপি বিক্রি হচ্ছে 50 থেকে 70 টাকায়, আর প্রতি কেজি মূলা ও বেগুন মাঠেই বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। বাজারে ভালো দাম থাকায় ঝুঁকি নিয়ে সবজির আবাদ করছেন কৃষক। গত বছর তুলনায় এবার সব সবজি কিন্তু ভালো দামে পাওয়া যাচ্ছে। অসময়ে একটু বেশি বৃষ্টিপাতের কারণে কৃষকের একটু সমস্যা হবে, কিছু কিছু ফসলের গোড়া পচে যেতে পারে। যদিও বৃষ্টিতে কিছুটা ক্ষতিগ্রস্ত হবে কৃষকরা, কিন্তু দামের দিক দিয়ে কৃষকরা পুষায় নেবে, ফলশ্রুতিতে ফাইনালি কৃষকরা লাভবান হবে। ক্ষতি থেকে বাঁচাতে চাষিদের নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, কৃষকের মাঠে মাঠে এখন শীতকালীন সবজি চাষের যে চিত্র আমরা দেখেছি, সেটি আসলে শীতকালের যে সবজির যে চাহিদা এবং শীতকালের নানান ধরনের সবুজ শাকসবজি, যেটি আমাদের দৈনন্দিন খাবারের জন্য নানান খাবারে পুষ্টি যোগাচ্ছে, সেই সবজির অপেক্ষায় কিন্তু এখন আমরা সেই খবরই আমরা দেখছিলাম। আমাদের কাছে পরের সংবাদটি আছে পেঁয়াজের। ফরিদপুরে চলছে মুড়িকাটা পেঁয়াজের আবাদ। জেলায় গত কয়েক বছর পেঁয়াজ চাষে লোকসানের মুখে পড়লেও লাভের আশায় এবারও পেঁয়াজ আবাদ করেছেন কৃষকরা। এদিকে মৌসুমের শুরুতে বাজারে সারের কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ বিক্রেতাদের বিরুদ্ধে। তবে নির্ধারিত মূল্যের বেশি দাম নিলে ব্যবস্থা নেয়ার আশ্বাস কৃষি বিভাগের। খায়রুজ্জামান সোহাগের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বর্তমানে দেশে পেঁয়াজ চাষে দ্বিতীয় স্থানে ফরিদপুর জেলা। জেলায় মুড়িকাটা পেঁয়াজ, দানা পেঁয়াজ এবং হালি পেঁয়াজের আবাদ বেশি হয়। মাঠ জুড়ে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। গেল বছর পেঁয়াজ চাষে লোকসান হলেও এবছর লাভের আশায় পেঁয়াজ আবাদ করছেন কৃষক। এই বছর বেশি করে করতেছি যাতে আমাদের লাভবান হয়। ফরিদপুর মুড়িকাটা বীজ লাগানো শুরু হয়েছে, মনে করলেন সবাই উৎসবের সাথে লাগানো শুরু করছি। যদি বাজার আমরা ভালো পাই তাহলে আমাকে একটু লাভবান হবো। মাঠে রোপণ করবো, তার মুড়িকাটা হিসেবে আবার উঠে বিক্রি করবো বাজারে। এই পেঁয়াজটা 2 মাস থেকে 2.5 মাস পর বড় হবে, পাকবে বাজারে, তখন আমরা বিক্রি করব। এদিকে মৌসুমের শুরুতেই শ্রমিকের অতিরিক্ত মজুরি এবং কৃত্রিম সার সংকট তৈরি করে অতিরিক্ত দাম নেয়ার অভিযোগ সার বিক্রেতাদের বিরুদ্ধে। গত বছর এক বস্তা সার কিনছি 950 টাকা, আর এখন এক বস্তা সার 1500 টাকা। তাও তবে ডিলারে গেলে কোনো সার পাওয়া যায় না। কামলার দাম 1000 টাকা, সারের দাম বেশি, অনেক ব্যয়বহুল খরচ, এতে কৃষক লস পজিটিভ আছে। এবার 10-12 হাজার টাকা খরচ করে যায় সারেই, আর বীজ তারপরে লাগানোর পরে তো আছে নিরাইনা কুরাইনা দিয়ে, তাতে অনেক টাকা খরচ হয়ে যায়। তবে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে সারের দাম বেশি নেওয়া হলে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। সারের যে সরকার যে নির্ধারিত মূল্য আছে, প্রত্যেকটি দোকানে কিন্তু লাল শ্রেণী কাপড়ে মূল্যটি লেখা আছে। এখন পর্যন্ত আমরা এই ধরনের কোনো অভিযোগ পাইনি। যদি কোথাও থেকে এই ধরনের অভিযোগ আসে, আমরা কিন্তু বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট করতেছি, তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ফরিদপুর জেলায় এবছর প্রায় 5285 হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা থেকে 82,933 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের আশা কৃষি বিভাগের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। সার্ভার ডাউনের কারণে বিশ্বজুড়ে যে বড় ধরনের সংকট তৈরি হচ্ছিল তা এখন সমাধান করার কথা জানিয়েছে অ্যামাজন।
মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে বিবিসি। সোমবার সার্ভার ডাউনের কারণে স্ন্যাপচ্যাট, রেডিটের মতো জনপ্রিয় অ্যাপ থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংকের পরিষেবাও পুরোপুরি বন্ধ হয়ে যায়। এই ঘটনার পর বিশেষজ্ঞরা বলছেন, মাত্র কয়েকটি প্রযুক্তি কোম্পানির উপর এত বেশি নির্ভরশীল থাকাটা বিশ্ব অর্থনীতির জন্য এটি বড় ঝুঁকি। দর্শক, এই ছিল আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের আজকের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।